অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে কোনো সংস্কারই হয়নি। আমি কোনো সংস্কারই দেখি নাই। যারা এসব কথা বলেন, আমার মনে হয় যে তারা আসলে এসব কথা বলার কোনো যোগ্যতাই রাখেন না। কি জন্য? রাজনীতি কাকে বলে তারা বুঝে না। রাষ্ট্রীয় ব্যবস্থা কাকে বলে তারা বুঝে না। আন্তর্জাতিক ব্যবস্থা কাকে বলে তারা বুঝে না। অর্থনীতি ব্যবস্থা কাকে বলে তারা বুঝে না। পররাষ্ট্রনীতি কাকে বলে তারা তাও বুঝে না। যদি তারা বুঝতো, তাহলে তারা এভাবে বোকার মতো কোনো কিছু না বুঝে এসব মন্তব্য করত না। আমি এই কথাটা আসলে বলতাম না অথবা এই ভিডিওটা করতাম না। অনেকে এসব কথা বলে আ সামাজিক যোগাযোগ মাধ্যম হোক অথবা যেকোনো যোগাযোগ মাধ্যমে হোক। তো আমি তাদের কথার উত্তর দেওয়ার জন্য মূলত আজকে এসব কথা বলতে আসছি। তো আমি আজকে আপনাদেরকে শর্ট ভাবে বুঝাই দিব যে কিভাবে সমস্যাগুলো হচ্ছে সারা বাংলাদেশে। প্রথমত ধরেন আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি। বিবর্তনবাদ, নানান রকম উদ্ভট তথ্য, শিক্ষার্থীদের ব্যাঙের নাচ, এই সমস্ত নানান রকম উদ্ভট জিনিস যে আমাদের শিক্ষাঙ্গনে ঢুকছিল, অটো পাস, কোনো স্টুডেন্টই ফেল করবে না, এরপরে প্রশ্নপত্র পাস, এগুলা যে আ হইছিল বাংলাদেশে, এখন কি এগুলা হয়? অনেকে তর্ক করবেন হয়তো। আমি যদি বলি প্রমাণ দেখান, দিতে পারবেন। আচ্ছা, এবার ২ নাম্বারে আসেন আমাদের প্রশাসনিক বিষয়গুলা নিয়ে অথবা দাপ্তরিক বিষয়গুলা নিয়ে। দুর্নীতি যে হচ্ছে না, বিষয়টা এমন না। প্রশাসনিক কাঠামোগুলো যে একবারে আপনার শক্তিশালী, বিষয়টা এমনও না। কিন্তু আপনি গত ২ বছর অথবা ২.৫ বছর আগেরকার দাপ্তরিক যেই কাঠামো অথবা আমাদের প্রশাসনিক যে কাঠামোর দিকে তাকান আর বর্তমানের দিকে তাকান, অনেক পার্থক্য খুঁজে পাবেন। আপনি এখন একটা সরকারি অফিসে গিয়ে ২ টা কথা বলতে পারেন। দুর্নীতি হয়। কিন্তু যারা দুর্নীতি করে, অবাধ দুর্নীতিটা এখন আর হয় না। এবার পুলিশ স্টেশনে গেলে অবশ্যই পুলিশ আপনার কথা শুনবে। সবকিছু যে পিওর এমন না। কিন্তু কতটুকু ডেভেলপমেন্ট হইছে শুধু একটু সৎ থিংকিং এর মাধ্যমে আপনি চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। মানুষ জাদু জানে না। ডক্টর ইউনূস বাঙালি জাতির জন্য একটা আশীর্বাদ স্বরূপ। পৃথিবীতে কোন জাতি কিন্তু ডক্টর ইউনূস পায় নাই। আমরা পাইছি। পৃথিবীতে কোন জাতি কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো লোক পায় নাই। কিন্তু আমরা পাইছি। আমি আর অন্যান্য ব্যক্তিদের কথা বললাম না। শুধুমাত্র ২ জন ব্যক্তির উদাহরণ দিলাম আমরা। এরপরে আসেন আমাদের শিক্ষার্থী। অনেকে বলেন, "শিক্ষার্থী দেখছি না কত শিক্ষার্থী আন্দোলন করে, এরা এখন শিক্ষাঙ্গনে কত সমস্যা সৃষ্টি করতেছে।" আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, সমস্যা সৃষ্টি করতেছে ওইসব শিক্ষার্থী, যেসব শিক্ষার্থী পূর্বে নানান রকম বেনিফিট পাইছে। আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা এবার আসি যে আপনার অর্থনীতি বিষয় দিয়ে। অনেকেই যুক্তি তোলেন যে আ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো কমছে শীতকালে। কমার কথা, শীতকালেই তো কমবে। আপনারা আমি কোয়েশ্চেন করতে চাই, বিগত ১০ বছরে শীতকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এরকম কম আপনি পাইছেন? পান নাই তো। তাহলে কেন একটা সফলতাকে আপনারা অযৌক্তিক কথা দিয়ে, মিথ্যা কথা দিয়ে ঢেকে রাখতে চান? এবার আসেন আমরা ব্যাংকিং ব্যবস্থার বিষয়ের দিকে তাকাই। আমাদের ব্যাংকগুলো যে পরিমাণে তারল্য সংকটে ভুগছিল, মানুষ তার জমা টাকা নিয়ে যেভাবে হয়রানি অথবা দুশ্চিন্তার মধ্যে ছিল, এখন কি মানুষ আছে এরকম হয়রানি দুশ্চিন্তার মধ্যে? নাই। এবার আসেন রাজনৈতিক কাঠামো নিয়ে। শেষ কবে আপনি থিংকিং করছেন যে আপনি ভোট দিতে পারবেন? পারছিলেন? এখন তো থিংকিং করতে পারতেছেন যে হ্যাঁ, আপনি ভোট দিতে পারবেন। আপনার ভোটের যে অধিকার এটা এখন আছে। হবে।
একটা সরকার প্রত্যেকটা বিষয় নিয়ে এর আগে কখনো জনগণের সাথে এভাবে কথা বলছে? বলে নাই। রাজনীতির সামনে কি হবে, কিভাবে রাজনৈতিক গঠন কাঠামো হবে, এগুলা নিয়ে কি এর আগে কোন সরকার কথা বলছে? আপনাদের তো কেউ ২ পয়সার মূল্যায়নও দেয় নাই। আচ্ছা, এবার আসেন পররাষ্ট্রনীতি নিয়ে। চীন সরকার বলছে, আমরা ১ দিনের মধ্যে যারা চিকিৎসা নিবে, চিকিৎসার ব্যবস্থা করে দিব। দুঃখজনক বিষয় হচ্ছে, কিছুদিন আগে ডক্টর ইউনূস কুয়েতে গেছিলেন। কুয়েত না দুবাই আমার আসলে খেয়াল ছিল না। যে ২ টা একটা রাষ্ট্রের মধ্যে গেছে। যাওয়ার পরে ওই সরকারকে ডক্টর ইউনূস কোয়েশ্চেন করছিলেন যে, "আমাদের যে শ্রমিক, এই শ্রমিকেরা যে আ আপনারা কেন ভিসা বন্ধ করে রেখেছেন?" তখন ওই সরকার কি উত্তর দিছিল জানেন? আপনারা অনেকেই জানেন। যে, "আমরা আসলে যেই কারণে এই ভিসাগুলা বন্ধ করছি, ওটার মূল কারণ হচ্ছে আপনারা দক্ষ নাগরিক পাঠানই ঠিকই, তাদের সার্টিফিকেটও আছে ঠিকই। কিন্তু আসলে তারা দক্ষ না, তারা ভুয়া। আমরা বুঝতে পারছি যে আপনারা সার্টিফিকেট দেন, কিন্তু টাকায় কিনে অথবা টাকায় বিক্রি করে আপনারা সার্টিফিকেট দেন।" ডক্টর ইউনূস সবাইকে বলছে যে, "আমি লজ্জা পেয়ে গেছি। আমি আমি কিভাবে তাদেরকে রিফিট করব?" আচ্ছা, এখন আসেন ভূ-রাজনীতির বিষয় নিয়ে। ২-৩ দিন আগে ডক্টর ইউনূস যে ভূ-রাজনীতির বিষয়ে আপনাদের সাথে কথা বলছিলেন, আপনারা যদি একজন সচেতন নাগরিক হন, এটা অনুধাবন করা উচিত ছিল যে একটা এই পর্যন্ত পৃথিবীর বাংলাদেশের সূচনা লগ্ন পর্যন্ত এরকম স্বপ্ন কি আমাদেরকে কেউ দেখাইছে? নিঃস্বার্থ স্বপ্ন? যা ডক্টর ইউনূস দেখাইছে। অমনি আমাদের বঙ্গোপসাগরের সম্পদ থেকে শুরু করে সারা বিশ্বে কিভাবে আমরা ছড়ায় যাইতে পারবো, ওই স্বপ্নটা আমাদের দেখাইছে। উনি বলছেন যে আমাদের সম্পদ আছে বঙ্গোপসাগর। উনি বলছেন যে আমাদের মাটি হচ্ছে উর্বর। ওরা বলছে উনি বলছেন যে আমরা পৃথিবীর যেকোনো রাষ্ট্রে সহজে যাইতে পারি। এরকম স্বপ্ন আপনাদের কেউ দেখাইছে? এরপরে বলেন সংস্কারটা কোন জায়গায়? আচ্ছা। এরপরে আসেন আপনারা যেই পররাষ্ট্রনীতির যেই বিষয়টা নিয়ে আপনারা এই যে ডক্টর ইউনূস আমাদের যে বিভিন্ন রাষ্ট্রে যায়, গিয়ে একেকবার একেকটা বিষয় নিয়ে আমাদের সামনে কথা বলেন এবং কিভাবে আমাদের পরবর্তী বাংলাদেশ হবে আলোচনা করেন। তো এগুলা কি এর আগে কেউ আপনাদের সাথে করছিল? করে নাই। আচ্ছা, এখন আমি শেষ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ওটা হলো গিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হইছে। ঠিক। এই যুদ্ধে লক্ষ, লক্ষ মানুষ শহীদ হইছে। তাও ঠিক। এই যুদ্ধে মা-বোন ইজ্জত হারাইছে। তাও ঠিক। যুদ্ধে পাকিস্তান হেরে গেছে। তাও ঠিক। যুদ্ধ শেষ। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। আমরা একটা মানচিত্র পাইছি। আমরা একটা স্বাধীন ভাষা পাইছি। আমরা একটা স্বাধীন সংবিধান পাইছি। তাহলে পাকিস্তানের সাথে আমাদের এখন দ্বন্দ্বের কি প্রয়োজন? কোন প্রয়োজন আছে যে পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব করা? ওরা যুদ্ধ করছে। যুদ্ধে আমরা বিজয় অর্জন করছি। দ্বন্দ্ব যদি করে পাকিস্তান আমাদের সাথে করবে। কারণ তারা আমাদের সাথে হেরে গেছে। তাহলে আমরা কেন পূর্ব প আ পশ্চিম পাকিস্তান, পাকিস্তানি হানাদার বাহিনী এগুলো আমরা কেন এখনো বলবো? ওদের সাথে আমরা দ্বন্দ্বটা কেন করব? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা করে গেলাম। আমরা এখন স্বাধীন। তারা একটা রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্র। আমরা তো তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে। আমরা পাকিস্তানের সাথে দ্বন্দ্ব নিয়ে কেন আমরা আ আমাদেরকে পিছাইয়ে রাখবো? কথায়, কথায় পাকিস্তানের এই পাকিস্তান সেই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হইছে। এরকম সারা পৃথিবীতে যুদ্ধ ছাড়া কোন রাষ্ট্র গঠন হয় না। তাহলে আমরা যেভাবে পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আমি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমাদের যে টেনডেন্সি যে পাকিস্তান মানেই খারাপ। আমাদের অনেকের মধ্যেই। সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র সৃষ্টি হয়েছে, একেকটা রাষ্ট্র একেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করেই তো সৃষ্টি হয়েছে। ১ম যুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ হয় নাই। সেক্ষেত্রে হিসাব করলে, সেই হিসাব করলে তাহলে তো একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে না। আমরা এই টেনিস থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তান কি করছে? বাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছেন? বাদ। আমরা মনে রাখবো। ওটা নিয়ে আমরা বসে থাকার প্রয়োজন নাই। জিয়াউর রহমান কি করছেন? বাদ।
আমরা উনাকে স্মরণ করব, সম্মান করব। ওটা নিয়ে আমরা একটু নাচানাচি, লাফালাফি করার প্রয়োজন নাই তো। খালেদা জিয়া কি করছেন? বাদ। তারপরে আপনার এরশাদ কি করছেন? বাদ। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছেন? বাদ। যারা যা করছে ওটার বিচার করবে রাষ্ট্র। আপনার আর আমার না। আমার আর আপনার দায়িত্ব হচ্ছে দুর্নীতিমুক্ত থাকা, রাষ্ট্রকে সহযোগিতা করা এবং রাষ্ট্রের যেই নেতিবাচক দিকগুলো আছে এগুলা নিয়ে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করা এবং রাষ্ট্রের যে ইতিবাচক দিকগুলো আছে এগুলা নিয়ে রাষ্ট্রকে আমরা বলা, সরকারের ভুল ধরা এবং আমাদের প্রতিনিধিদের কাছে এই ভুলগুলো পৌঁছায় দেওয়া। কেন মারামারি, কাটাকাটি, হানাহানি আপনারাই বলেন। এগুলা দিয়ে কি আমাদের আদৌ আমাদের রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ আছে? আমরা তো একটা রাষ্ট্রের নাগরিক। তো সুতরাং ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সুষ্ঠু পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রীয় উন্নয়ন সবকিছুর প্রয়োজন। জনগণের একাগ্রতা, জনগণের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, আমলাদের সহযোগিতা, রাজনৈতিক দলসমূহের সহযোগিতা, ধর্মীয় সংগঠনগুলোর সহযোগিতা, সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, বয়োবৃদ্ধদের সহযোগিতা, যুবকদের সহযোগিতা, যুবতীদের সহযোগিতা, কিশোরদের সহযোগিতা। এরপরেই পাবো আমরা একটা নিরাপদ দেশ। আন্দোলন করে কি নিরাপদ দেশ পাবো? নিজের ভাইকে হত্যা করে কি নিরাপদ দেশ পাবো? রাস্তায় আন্দোলন করে, যানজট করে, জনসমাবেশ করে, জনগণেরকে হয়রানি করে কি আমরা নিরাপদ বাংলাদেশ পাবো? আমাদের প্রয়োজন নিরাপদ বাংলাদেশ, শান্তির রাষ্ট্র, শান্তির সমাজ, উন্নত দেশ। যেই দেশ থাকবে সারা পৃথিবীর একটা বিস্ময়। আমি ক্ষুদ্র মানুষ, সমাজের এক প্রকার পরিত্যক্ত একটা মানুষ। এই পরিত্যক্ত ক্ষুদ্র মানুষ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা হানাহানি কাটাকাটি বন্ধ করে পুরানো সব কিছু আমরা ভুলে আমরা নতুন নিয়ে চিন্তা করি, রাষ্ট্রকে সহযোগিতা করি, রাষ্ট্র থেকে আমরা যা প্রাপ্য তা গ্রহণ করি, রাষ্ট্রের প্রতি যা কর্তব্য তা পালন করি, আমরা নিজে পরিশ্রম করি, যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করি, দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখি এবং যে যোগ্য এবং সৎ মানুষ ওই ব্যক্তিকে আমরা প্রতিনিধি বানাই। টাকা দেখে নয়, অর্থ ধন সম্পদ দেখে নয়। যে ব্যক্তি যোগ্য, সৎ এবং প্রকৃত দেশপ্রেমিক তাকে আমরা আমাদের প্রতিনিধি বানাই এবং তাকে সার্বগ্রিক সহযোগিতা করা, যারা সহযোগিতা করতে পারবেন না তারা দোয়া করা। এভাবেই আমরা একটা রাষ্ট্রের উন্নতি করি। আমরা আর এই রাষ্ট্রের অধঃপতন দেখতে চাই না। আমাদের মাধ্যমে সূচনা হোক নতুন বাংলাদেশ। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক।